বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আমরা আজকে হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়ামিল এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের জন্য একটি প্রশ্ন বাছাই করেছি। এটা ঢাকা বোর্ড 2019 8 নম্বর প্রশ্ন। মিসেস সুহেনা একজন ব্যবসায়ী 2017 সালে 31 ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্ধৃতগুলো নিচে দেওয়া হলো। এই উদ্ধৃতগুলো থেকে ক নম্বর প্রশ্ন করছে, উপযুক্ত তথ্যের আলোকে উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর উপযুক্ত তথ্যের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করো। গ নম্বর মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আসা আমরা প্রথমে ক নম্বর প্রশ্ন করি, উপযুক্ত তথ্যের আলোকে উত্তোলনের পরিমাণ নির্ণয়। একদিন একটা ঘর করো, 8 নম্বর প্রশ্ন ক লিখে একটা ঘর করো। ঘরটা হবে ক্রমিক নং, বিবরণ টাকা টাকা। ক্রমিক নং, বিবরণ টাকা টাকা। প্রথমে ক্রমিক নং, তারপর বিবরণ, তারপরে টাকা টাকা। এখানে লেখো উপযুক্ত তথ্য হতে উপযুক্ত তথ্য হতে উত্তোলনের পরিমাণ নির্ণয়। উপযুক্ত তথ্য হতে উত্তোলনের পরিমাণ নির্ণয়। এখানে লেখো ক্রমিক নং, এখানে বিবরণ অথবা হিসাবের নাম বিবরণ, এখানে টাকা টাকা টাকা। তাহলে উত্তোলনের পরিমাণ আমরা নির্ণয় করবো প্রথমে 1 নম্বর। আসলে এখানে আমরা রেওয়ামিলটা পড়ে দেখি, আমার উদ্ধৃতগুলো এখানে পড়ে দেখি যে খতিয়ান উদ্ধৃত দিয়েছে মূলধন, ক্রয় বিক্রয়, মজুত পণ্য, আয়কর। আমরা জানি আয়কর এটা মালিকের ব্যক্তিগত খরচ, এই জন্য আয়কর দেওয়া মানে কারবার থেকে দেওয়া মানে এটা মালিক উত্তোলন করা। তাহলে প্রথম আইটেম হবে আয়কর। 1000 টাকা। আয়কর লেখো 1000 টাকা। তারপর প্রদেয় হিসাব, বন্ধকি ঋণ, বকেয়া মনিহারি, প্রাপ্য হিসাব, সঞ্চয়পত্রের সুদ, মজুত পণ্য 1117, জীবন বীমা প্রিমিয়াম এটাও মালিকের ব্যক্তিগত খরচ, ওই জন্য জীবন বীমা প্রিমিয়াম এটাও উত্তোলন হিসেবে লিখতে হবে। দেখো জীবন বীমা প্রিমিয়াম 2 নম্বর দিয়ে লেখো জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে 3500 টাকা। 3500। তাহলে এখানে 3500 আর 1000 যোগ করলে হবে 4500। এখানে লেখো মোট উত্তোলনের পরিমাণ। মোট উত্তোলন লিখতে হবে মোট উত্তোলন, মোট উত্তোলনের পরিমাণ 4500 টাকা। শেষ তোমার এটা। তাহলে এখানে আমরা দেখব নগদ উত্তোলন আছে কিনা, পণ্য উত্তোলন আছে কিনা। যদি এগুলো না থাকে তাহলে আয়কর, জীবন বীমা এগুলো সবগুলো উত্তোলন, মালিকের ব্যক্তিগত যে কোনো খরচ এগুলো কারবার থেকে যদি করা হয় তাহলে সেটা উত্তোলন হিসেবে ধরতে হবে। আসলে এবার আমরা খ নম্বর করি। তাহলে আমরা দুইটা পেলাম, এখানে উত্তোলনের পরিমাণ দুইটা, একটা আয়কর আর একটা জীবন বীমা প্রিমিয়াম। এরপরে যদি নগদ উত্তোলন থাকে, পণ্য উত্তোলন থাকে তাহলে সেটা আমাদেরকে লিখতে হবে। এখানে না, এখানে 2টা আইটেম আছে, আমরা সেই 2টা আইটেম লিখলাম। এবার আসো খ নম্বর, উপযুক্ত তথ্যের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করো। তাহলে রেওয়ামিল প্রস্তুতের জন্য আমাদেরকে একটা রেওয়ামিলের ঘর করতে হবে। ঘর করে আইটেমগুলো লিখে বলো, একটা করে আইটেমগুলো সবগুলো লিখে বলো। প্রথমে আসো আমরা একটা রেওয়ামিলের ঘর করে আমরা জানি রেওয়ামিলের ঘর হচ্ছে 5টা।
মিলের 5টা ঘর থাকে। একটা হচ্ছে ক্রমিক নং, তারপর হচ্ছে হিসাবের নাম, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে মিলের জন্য 5টা ঘর করো। উপরে একটু জায়গা রাখো। প্রথমটার নাম হবে ক্রমিক নং, তারপর হবে হিসাবের নাম, তারপর হবে তোমার প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নং, হিসাবের নাম, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। উপরে কোম্পানির নাম লেখো। কোম্পানির নামটা হচ্ছে তোমার মিসেস সুহেনা, মিসেস সুহেনা, সুহেনা। তারপর এখানে হবে রেওয়া মিল, রেওয়া মিল। তারপরে তারিখ লেখো 31শে ডিসেম্বর 2017। 31শে ডিসেম্বর 2017। এখানে লেখো ক্রমিক নং, তারপর লেখো হিসাবের নাম, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, আমরা প্রথমে আইটেমগুলো লিখে ফেলি। এখানে শুধুমাত্র একটা আইটেম বাদ যাবে, সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য, অর্থাৎ মজুত পণ্য 31/12/2017। এই আইটেমটা আমরা জানি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে আবার মজুত পণ্য এটা রেওয়া মিলে আসবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিল থেকে বাদ যাবে। এখন এখানে সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে বাকি আইটেমগুলো লিখে ফেলো। আসো এবার আমরা রেওয়া মিল করি। রেওয়া মিলের আইটেমগুলো আমি এখানে বোর্ডে লিখলাম। দেখো, প্রথম আইটেমটা হচ্ছে মূলধন। মূলধন আমার কারবারের জন্য, মূলধন হচ্ছে দায়। মনে রাখবে, মূলধন হচ্ছে কারবারের জন্য দায়। মূলধন তুমি কখনো এটাকে সম্পত্তি মনে করবে না। যদি তুমি এভাবে চিন্তা করো, তোমার বাবার কাছ থেকে তুমি 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, এটাকে যদি তুমি সম্পদ মনে করো, তাহলে তোমার বন্ধু ব্যাংক থেকে ঋণ নিয়ে 1 লক্ষ টাকা ব্যবসা শুরু করলো, তোমার বন্ধুর জন্য যদি ওই ঋণটা যদি দায় হতে পারে, তাহলে তোমার জন্য তোমার বাবার কাছ থেকে পাওয়া টাকাটাও কি হবে? দায় হবে। তাহলে মূলধন সবসময় কারবার জন্য কি? দায়। আমরা জানি রেওয়া মিল করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সম্পদ এবং খরচ ডেবিট, দায় এবং আয় ক্রেডিট। সম্পদ এবং খরচ ডেবিট, দায় এবং আয় ক্রেডিট। আরও কয়েকটা নিয়ম আছে, সেগুলো একটু মনে রাখতে হবে। ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট, আয় বৃদ্ধি ক্রেডিট, আয় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট, দায় হ্রাস ডেবিট, সম্পদ বৃদ্ধি ডেবিট, সম্পদ হ্রাস ক্রেডিট। এই কয়েকটা জিনিস তোমরা যদি মনে রাখো, তাহলে তোমরা সহজেই এই রেওয়া মিলটা করতে পারবে। আসলে তাহলে আমরা প্রথম আইটেম মূলধন, মূলধন ক্রেডিট। এটা হচ্ছে মূলধনের পরিমাণ, টাকার পরিমাণ হচ্ছে 90,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে 90,000 টাকা লাগবে। মূলধন 90,000 টাকা। তারপর আসে ক্রয়। ক্রয় হচ্ছে 80,000 টাকা। ক্রয় দ্বারা ব্যয় বুঝায়, তাহলে এটা 80,000 টাকা। সোজা করে লিখবে আইটেমগুলো একদম সোজা করে লিখবে। প্রয়োজনীয় ভাবে ডট দিয়ে তুমি লাইনটাকে সোজা রাখতে পারো। তারপর দেখো বিক্রয়। বিক্রয় দ্বারা আয় বুঝায়, আয় বুঝালে ক্রেডিট। বিক্রয় হবে ক্রেডিট। বিক্রয়ের পরিমাণ কত? 1,20,000 টাকা। 1,20,000 টাকা বিক্রয় ক্রেডিট, 1,20,000 টাকা। তারপরে আসো মজুত পণ্য 31/12/2017। আমরা জানি এটা 31/12/2017 হলে এটা সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কখনো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। যদি রেওয়া মিলে সমন্বিত ক্রয় থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে ডেবিট হবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য বাদ যাবে। আচ্ছা, এখন শুধু এখানে ক্রয় আছে। ক্রয়ের আগে একটা শব্দ থাকবে কি? সমন্বিত ক্রয়। এখানে শুধুমাত্র ক্রয় আছে। আসো, তারপরে মজুত পণ্য আসবে না। এখন আয়কর। আয়কর হচ্ছে মালিকের উত্তোলন।
উত্তোলন করলে দায় হ্রাস পায়। আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট। দায় হ্রাস পেলে কি হবে? ডেবিট। ওই জন্য আয়কর ডেবিট। আয়কর লেখা 1000 টাকা ডেবিটে, আয়কর ডেবিট দিকে 1000 টাকা। তারপর দেখো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে প্রদেয় পাওনাদার, প্রাপ্য হিসাব মানে দেনাদার। প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব মানে তোমার থেকে টাকা পাবে, এটা তোমার জন্য দায়। প্রদেয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। প্রদেয় হিসাব লেখো ক্রেডিট দিকে 20,000 টাকা। তারপরটা আসছে তোমার 20,000 টাকার পরে বন্ধক ঋণ। বন্ধক ঋণ, তুমি কোনো একটা সম্পত্তি বন্ধক দিয়ে ঋণ নিয়েছো, এটা তোমার জন্য দায়। বন্ধক ঋণ কারোর জন্য দায়, দায় হলে ক্রেডিট। বন্ধক ঋণ 15,000 টাকা। বন্ধক ঋণ 15,000 টাকা ক্রেডিট। তারপর আসো বন্ধক ঋণের পরে বকেয়া মনিহারি। বকেয়া মনিহারি, তুমি মনিহারি বকেয়া মানে টাকা পরিশোধ করো না, মনিহারি কিনেছো কিন্তু টাকা পরিশোধ করো না, বকেয়া মনিহারি। কাগজ কলম পেন্সিল আর পেন এগুলো দোকান থেকে ক্রয় করেছো কিন্তু মনিহারির টাকা বকেয়া রয়ে গেছে, বকেয়া মনিহারি কারবার জন্য দায়। দায় হলে এটা ক্রেডিট, এটা চলতি দায়। বকেয়া মনিহারি 1000 টাকা ক্রেডিট, 1000 টাকা ক্রেডিট। তারপর আসো বকেয়া মনিহারির পরে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব মানে দেনাদার। দেনাদার হচ্ছে ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট 50,000 টাকা। প্রাপ্য হিসাব আর দেনাদার একই কথা। প্রাপ্য হিসাব ডেবিট 50,000 টাকা। লাইনগুলো সোজা করে লিখবা। তারপর আসো 10% সঞ্চয়পত্র 60,000 টাকা। 10% সঞ্চয়পত্র, এটা তোমার সম্পদ, তুমি সঞ্চয়পত্র ক্রয় করেছ। সঞ্চয়পত্র প্রতিরক্ষ সঞ্চয়পত্র আছে, পারিবারিক সঞ্চয়পত্র আছে, পোস্ট অফিস সেভিংস সঞ্চয়পত্র যেটা এটা আছে। তুমি যে কোনো জায়গা থেকে সঞ্চয়পত্র কিনলে কারবার দিলে এটা সম্পদ, সম্পদ হলে ডেবিট। 10% সঞ্চয়পত্র 60,000 টাকা ডেবিট। তারপর আসো সঞ্চয়পত্রের সুদ, এটা নিচ্ছে আয়। সঞ্চয়পত্র যদি সম্পদ হয়, সম্পদ থেকে আয় হয়, সঞ্চয়পত্রের সুদটা হচ্ছে আয়, এটা ক্রেডিট। আয় বৃদ্ধি পেলে এটা ক্রেডিট হয়। সঞ্চয়পত্রের সুদ এটা আয়, আয় হলে ক্রেডিট। 3,000 টাকা সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ 3,000 টাকা। তারপর আসো সঞ্চয়পত্রের সুদের পরে মজুদ পণ্য 1/1/2017 প্রারম্ভিক মজুদ পণ্য, এটা মুনাফা দিয়ে ব্যয়। প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 টাকা, এটা ডেবিট। মজুদ পণ্য 25,000 টাকা ডেবিট। তারপর আসো জীবন বীমা প্রিমিয়াম, এটা আয়করের মতো উত্তোলন। জীবন বীমা প্রিমিয়াম আর উত্তোলন একই কথা। জীবন বীমা মালিকের যদি ব্যক্তিগত জীবন বীমা প্রিমিয়াম কারবার থেকে পরিশোধ করে, এটা উত্তোলন হিসেবে আমাদেরকে ধরতে হবে। আর যদি কারবারের কোনো সম্পদের যদি বীমা প্রিমিয়াম দেয়, সেটা এটা ব্যয়, এটা মুনাফা দিয়ে ব্যয়। জীবন বীমা প্রিমিয়াম কিন্তু মালিকের ব্যক্তিগত খরচ, এটা কারবারের খরচ নয়। সেজন্য জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা, এটা উত্তোলন, এটা ডেবিট। জীবন বীমা প্রিমিয়াম 3,000 টাকা ডেবিট। তারপর আসো জীবন বীমা প্রিমিয়াম পর আসো কুঋণ। কুঋণ আমরা জানি এটা ব্যয়, যে ঋণের দানাদার থেকে যে পরিমাণ টাকা আদায় করা যায় না, সে তাকে কি বলে? কুঋণ বলে। কুঋণ হচ্ছে ব্যয়, ব্যয় হলে আমরা জানি ডেবিট, ব্যয় বা ক্ষতি হলে ডেবিট। কুঋণ তাহলে 8,000 টাকা, 8,000 টাকা কুঋণ হিসেবে ধরো, ডেবিটের ঘরে বসাও 8,000 টাকা। তারপর আছে কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি এটা দায়, কারবার জন্য দায়। কুঋণ সঞ্চিতি তাহলে এটা ক্রেডিট দিকে যাবে। কুঋণ সঞ্চিতি 3,000 টাকা। কুঋণ সঞ্চিতি হচ্ছে 3,000 টাকা। তারপর আসো সমাপনী হাতে নগদ, হাতে নগদ অর্থাৎ বছর শেষে যে হাতে নগদ থাকে, এটা তোমার চলতি সম্পদ, এটা সম্পদ, ওই জন্য এটা ডেবিট। 12,000 টাকা সমাপনী হাতে নগদ 12,000 টাকা। হাতে নগদ ব্যাংকে তোমার এগুলো ডেবিট মনে রাখবা, এগুলো সম্পদ। তারপর আসো আসবাবপত্র। আসবাবপত্র হচ্ছে 40,000 টাকা, এটা সম্পদ, এটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আসবাবপত্র 40,000 টাকা, এটা ডেবিট। আসবাবপত্র 40,000 টাকা। তারপর আসো রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক আমরা জানি শুল্ক, শুল্ক সকল প্রকার শুল্ক এগুলো কারবার জন্য ব্যয়। সরকারের আয়, আমদানি শুল্ক সরকারের আয়, রপ্তানি শুল্ক সরকারের আয়। কিন্তু আমরা কারবারের জন্য দুইটাই শুল্কই ব্যয়। তুমি পণ্য আমদানি করতে গেলেও তোমাকে সরকারকে শুল্ক দিতে হবে, রপ্তানি করতে গেলে সরকারকে শুল্ক দিতে
হবে। ব্যবসা করতে গেলে এই শুল্কটা দিতে হয়, এই জন্য এটা আমরা ব্যয় দেবো। রপ্তানির শুল্ক এটা ব্যয়, ব্যয় হলো ডেবিট। রপ্তানির শুল্ক 2000 টাকা, রপ্তানির শুল্ক 2000 টাকা। তারপরে আসো রপ্তানি শুল্কের পরে শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি 10,000 টাকা, এটা আয়। শিক্ষানবিশ সালামি প্রতিষ্ঠান যদি তোমার শিক্ষানবিশ হিসাবে কিছু কর্মীকে যদি তাদের কাছ থেকে কিছু টাকা আদায় করে প্রশিক্ষণ দিবে কাজ শেখানোর জন্য, ওই শিক্ষানবিশ সালামি এটা কারবারের জন্য আয় হবে এই 10,000 টাকা। শিক্ষানবিশ সালামি ক্রেডিট 10,000 টাকা। তারপর আসো প্রাপ্য সুদ, প্রাপ্য সুদ 1,200 টাকা। প্রাপ্য সুদটা কি? যে সুদটা পাওনা হয়েছে কিন্তু এখন আমি পাইনি, এটা বিনিয়োগের সুদ হতে পারে, ঋণের সুদ হতে পারে, আমি পাবো ভবিষ্যতে, তাহলে ভবিষ্যতে পাইলে সেটা কি হবে? সম্পদ হবে। ভবিষ্যতে পেলে, এখন পেয়ে গেলে এটা আয়। যেমন বিনিয়োগের সুদ, এখন সঞ্চয় পদ্ধতির সুদ পেয়ে গেছি, এটা ওই জন্য এটা আয়। পাবো, ভবিষ্যতে পাবো, এটার উপর সম্পদ। প্রাপ্য সুদ পাওনা হয়েছে কিন্তু এখনো পাইনি, ওই জন্য এটা ডেবিট। প্রাপ্য সুদ 1,200 টাকা ডেবিট, 1,200 টাকা ডেবিট। তারপরে আসো উপভাড়া, উপভাড়া অর্থাৎ ভাড়াটিয়া যখন মালিক হয়ে যায়, তোমার প্রয়োজনে তুমি একটা বড় দোকান ভাড়া নিচ্ছে, তুমি চাইলে সেটাকে পার্টিশন করে অন্যজনের কাছে ভাড়া দিতে পারো। অন্যজনের কাছে যদি ভাড়া দাও তাহলে তুমি উপভাড়া দিলে, এটাকে বলে কি? উপভাড়া। ভাড়াটিয়া যখন জমিদার হয়ে যায় এক কথায়, এটাকে বলে উপভাড়া। তুমি একজনকে উপভাড়া দিলে, এটা তোমার জন্য আয় হবে। উপভাড়া কি হবে? আয় হবে। আয় হলে ক্রেডিট। উপভাড়া 1,500 টাকা, উপভাড়া 1,500 টাকা। সোজা করে লাইনটা 1,500 টাকা এখানে দেবো। শেষ, আমাদের এন্ট্রিগুলো পোস্টিং দেওয়া শেষ। এবার আমরা যোগ করব। যোগ করার জন্য উপরে এক লাইন লেখার মতো একটু জায়গা রাখতে হবে, কারণ অনিশ্চিত হিসাব আসতে পারে। কোথায় অনিশ্চিত হিসাব আসবে আমরা জানি না, হয়তো ডেবিটে অনিশ্চিত হিসাব আসতে পারে, ক্রেডিটে অনিশ্চিত হিসাব আসতে পারে। সেই জন্য আগে আমাদেরকে কি করতে হবে? এটা দেখতে হবে কোন দিকে অনিশ্চিত হিসাব আসে। এখন আমরা যোগ করি, সবগুলো আইটেমগুলো যোগ করো। এখানে 0 0 0, এখানে 2 2 2, ঠিক আছে, 2 তো বসবে। তারপরে এবার হাজারের গড়টা ধরো 0 1 1 5 6 6 3 9 8 17 18 19 20 21 22 22 2 27 কত 2 4 6 7 7 8 9 9 15 9 পাশে 20 20 8 28 28, তাহলে 2,82,200। আবার ডেবিট দিকে যোগফল হলো 2,82,200। আগে যোগফলগুলো এখানে লিখবা। ডেবিট দিকে হচ্ছে 2,82,200। প্রথমে লেখার দরকার নাই, প্রথমে আগে আলাদাভাবে লিখবা তোমার, কারণ অনিশ্চিত হিসেবে আসতে পারে। এবার ক্রেডিট দিকে যোগ করো। ক্রেডিট দিকে যোগ করলে কত হয়? যোগফলটা দেখো প্রথমে 0 0 0 0 0 0, এখানে 0। ক্রেডিট দিকে যোগ করলে এদিকে 0, তারপরে এবার দ্বিতীয় যোগ করো 0 0 0, এখানে 5, এখানে আসলে 5, তারপরে 0 0 0 5 5 থেকে 6 6 3 9 9 3 12 12 12 13 13 3 কাছে 1 কাছে 1 9 রেখে 10 10 রেখে 11 1 2 3 4 5 2 3 4 5 9 10 11 11 12 13 14 14 14 4 কাছে 1 9 10 11 11 কত হচ্ছে এখানে? ক্যালকুলেটর একটু যোগ করে দেখি আমরা। জীবন প্রিমিয়াম 3,500। জীবন বীমা প্রিমিয়াম হচ্ছে 3,500। এটা আমাদের এই সংখ্যাটা বলেছি, জীবন বীমা প্রিমিয়াম এটা 3,500 হবে। 3,500 হলে তাহলে এখানে কত হচ্ছে? আর
1,53,500 আমাদের এটা 3,500 আমরা আগে ধরি, এটা জীবন প্রিমিয়াম 3,500। এখানে যদি 1,53,500 আসে তাহলে দেখো তো 1,53,500 তাহলে ক্রেডিট দিকে কম আসছে যোগফল। এবার বিয়োগ করো, বিয়োগ করলে 0 0 12 থেকে 5 গেলে 7, আর এখানে 82,700 হয়ে যাবে। 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 5 গেলে 2, তারপরে 12 থেকে 3 গেলে 9, 9 7 থেকে 5 গেলে 12 থেকে 3 গেলে 9, 7 থেকে 5 গেলে 2, 29,200 আসতেছে। এবার ক্রেডিট দিকে যোগফলটা ভালো করে যোগ করে দেখতে হবে। আমরা একটু যোগ করে দেখি ক্রেডিট দিকে যোগফলটা। ক্রেডিট দিকে যোগফল এখানে আছে 90,000, 90,000 যোগ 1,20,000 যোগ 20,000 যোগ 15,000, 15,000 তো বলেছে, 15,000 যোগ 1,000, 3 1 4, 4 3 7, 17,000, 18,500 একসাথে লিখে দিই, যোগ 18,500। তাহলে এটা 1,63,500, এটা বলেছে এখানে 1,63,500 হবে ক্রেডিট দিকে যোগফল। 1,63,500 হলে তাহলে এখানে 19,200 টাকা অনিশ্চিত হিসাব আছে। তাহলে অনিশ্চিত হিসাবটা ক্রেডিট দিকে বসবে 19,200, এটা অনিশ্চিত হিসাব। দেখো এখানে 21 নাম্বার দিয়ে দেখো অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব 19,200, যোগফল 2,82,700, যোগফলটা 2,82,700 জন দিকে বসে যাবে। অর্থাৎ দুই দিকে তোমাকে মিলকরণ করতে হবে। যেদিকে কম থাকবে, যত টাকা কম থাকবে তত টাকাকে অনিশ্চিত হিসাব ধরে তোমাকে অঙ্কটা মিলিয়ে দিতে হবে। কারণ রেয়ামিল অমিল রাখা যাবে না, রেয়ামিল সাময়িকভাবে তোমাকে বন্ধ করে দিতে হবে, মিলকরণ করে বন্ধ করে দিতে হবে। পরবর্তীতে ভুল সংশোধনী জামাতের মাধ্যমে এগুলো পরবর্তীতে সংশোধন করা হবে। প্রথমে একবার তোমাকে রেয়ামিলটা মিলিয়ে দিতে হবে, ডেবিট অথবা ক্রেডিট যেদিকে কম বা বেশি হোক না কেন আগে দেখতে হবে কোন দিকে বেশি কোন দিকে কম। বেশিটা আগে লিখে ফেলতে হবে কোনো দিকে, এরপরে কম যেটা সেটা যত টাকা কম তত টাকা অনিশ্চিত হিসেবে লিখতে হবে। তাহলে আমাদের এখানে আমরা ক্রেডিট দিকে অনিশ্চিত হিসেবে পেলাম 19,200। এরপর আমরা পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্ক গ নাম্বার অঙ্ক আমাদের। আসো তাহলে আমরা